ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. স্টোরিলাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্টস আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের রচনা অবলম্বনে ভূতের রাজা গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা রোমহর্ষক ভূতের গল্প ভূতের রাজা। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে গল্প বলা যাক। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় 30 মাইলেরও উপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বেরোলেও মাঝপথে সন্ধ্যা হবে, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তাঁর বন্ধুরা শিকারে বেরোলে এই কুঠি হতো তাঁদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আমার বেশ আলাপ ছিল। তাকে বললাম, ম্যানেজার বাবু, একটা অনুরোধ ছিল। বলছি, শিকার কুঠিতে একটা রাতের জন্য আমি কি থাকতে পারি? হ্যাঁ, আপনি এক রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনারও থাকবার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? না, মানে লোকের মুখে শুনি কুঠিতে নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারায় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভিতরে ঘুমোতে আসে। বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি। না, আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না। তবু বলা তো যায় না। যথা সময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলাম। ডুলি বেয়ারা বলে গেল, মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকের রাতটা কাটাবে। কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্তা যে, তুমি কোথায় যাচ্ছ? এই ছুটি নিয়ে দেশে ফিরছি।
তুমি? আমি হোমে যাচ্ছি, তুমি কি আজ এখানে থাকবে? হ্যাঁ সাহেব। ফাইন ফাইন, দুজনে একসঙ্গে রাতটা কাটানো যাইবে, ভালোই হলো। দুজন কেন সাহেব, তিনজন। তিনজন? তিনজন আবার খেয়ে? তুমি কি আমার অর্দালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দারোয়ানের কথা ভাবছো? নো নো নো, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা নাকি রাতে আমাদের সঙ্গী হতে পারেন? ওহো, শুনেছি বটে। তা সে রূপকথার এক বর্ণ আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি? দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হইয়াছে। পছন্দ হয়েছে? ইয়েস ইয়েস, তাই ঠিক করেছি কাল যাইবার সময় তাকে সঙ্গে করে নিয়ে যাইব। ইংল্যান্ডে আমার বাড়ির ড্রয়িং রুমে তাকে সাজিয়ে রাখবো। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবে। তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভিতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি, কি বলো? তার আড্ডা কোথায়? আমার কথার উত্তরে টেলার আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওইছে ওইখানে, মিনিট খানিকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলাম। কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতন প্রকাণ্ড। আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর! দেখলেই বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন। দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আধখানা বাইরে বেরিয়ে আছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাঁখারির উপরে মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো। কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাতরার মতন কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে আর খানিক হলদে। ভাবলাম, হে মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভিতর ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলাম। টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিল। আমাকে দেখে সে বলল, গুপ্ত, হেভি রেন ইজ কামিং, ওই দেখো। সত্য কথা। পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গেছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত,
টেলারের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলার তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত টুত কিছু মানি না, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যতই তাদের ভোলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, ততই তারা মনের উপরে চেপে বসে, নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো। বাইরে বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া শব্দ করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, একবার শুনলাম শৃগাল দলের মরা কান্না, একবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপর দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলাম। সে কি আসছে? সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটায় নিশ্চয় নড়ে উঠেছে। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি। এমন সময় বাইরে থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় কে যেন গান করে উঠল। গান্ডা বাড়ি মাকাওয়ার লোগো বুড়োদের কষেনেন গান্ডা বাড়ি মাকাওয়ার। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কোন সাঁওতাল মনের আনন্দের শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো, এবার আরো জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এ যে সত্য সত্যই কে দরজা ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সেখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলাম, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার উপরে। সেই সেই তীব্র খনখনে গলার গান। লোগো বুড়োদের কষেনেন গান্ডা বাড়ি মাকাওয়ার। লোগো বুড়োদের কষেনেন গান্ডা বাড়ি মাকাওয়ার। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত। ভিতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমন সময় শুনলাম, Gupto! Gupto! For God's sake, open the door! Gupto! Open the door! এ তো টেলারের গলা। বাঁচলাম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। টেলার হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল। তার চোখ মুখ পাগলের মতো, তার হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরলাম, বললাম, মিস্টার টেলার, হয়েছে কি? এত রাতে কি দরকার তোমার? টেলার দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, গুপ্ত আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজা যে কে নাচছে আর গান গাইছে। ওই যে, ওই শোনো।
লোগো বুড়োদের কষে নিন ঘন্টা বাড়ি মাকাবার লোগো বুড়োদের কষে নিন ঘন্টা বাড়ি মাকাবার আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপর আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলাম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কে ও? কে ও? ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। এমন সময় টেলারের বন্ধু গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাঁত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলার চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, ক্লোজ দ্য উইন্ডো, ইমিডিয়েটলি ক্লোজ দ্য উইন্ডো। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ। সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলার টলতে টলতে আমার বিছানার উপরে বসে পড়ল। বলল, গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাতটা কাটাইব। বাইরে আবার কে গান গাইল। লোগো বুড়োদের কষে নিন ঘন্টা বাড়ি মাকাবার লোগো বুড়োদের কষে নিন ঘন্টা বাড়ি মাকাবার লোগো বুড়োদের কষে নিন ঘন্টা বাড়ি মাকাবার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপ দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারই ভিতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশ্রান্ত ধারাগুলো। কোথাও পশু পাখি কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলাম, এই এই ওঠ, কে তুই? এইভাবে বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। বললাম, কে তুই? আমি আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস? ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে চলে আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলারও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললাম। টেলার তো শুনেই মহা খাপ্পা। ব্লাডি সোয়াইন! না সাহেব, মারবেন না। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। টেলার বলল, রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতুম। ওহ, সারা রাত কি অশান্তিতেই কেটেছে। যাকে যা হওয়ার তা তো হয়েই গেছে, বরং এখন আমাদের উপায় কি হবে? কুঠির দারোয়ানরাও এলো না, ডুলি বেয়ারারাও এই দুর্যোগে বোধহয় আসবে না।
আমরা যাব কেমন করে? গুপ্ত, আই মাস্ট গো। বোম্বে যাওয়ার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম, কিন্তু আমার 2 সিটার কার। আমি, আমার আওরদালি, তুমি, তোমার চাকর আর তোমার মালপত্র ডাজ নট ফিট ইন দিস কার। কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। এমন সময় টেলারের আর্দালি এসে তাকে সেলাম করলো। শোনো, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। বলছি, তুমি কি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও? অফকোর্স, আই ডু হোয়াট আই সে। আবার রাত এলো, বৃষ্টি এখনো থামেনি। আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলার চলে গেছে এবং যাওয়ার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতরে ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না। একখানা ইংরেজি নোভেল বার করে পড়তে বসলাম। ঘন্টা 1.5 পরে তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি, এমন সময় শুনলাম বাইরে সিঁড়ির উপরে আওয়াজ হলো, ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের ঠিক সামনে এসে দাঁড়ালো। তারপর দরজার উপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সে সাঁওতাল পুরুত বেটা। সে হতভাগা রোজ রাতে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলাম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই। তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতরে রাতে আমি একলা এখানে আছি। যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছ্যাঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে উঠলাম, কে আছো ওখানে? চলে যাও, নইলে এখনই আমি কিন্তু বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার উপরে ধাক্কাও থামলো না। এখনো কিন্তু সময় আছে, আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুটির সিঁড়ির উপরে শব্দ শুনলাম, ঠক ঠক ঠক। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানসিক, শরীরে রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে এলো। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুলল। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলাম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসল। সেই সাঁওতাল পুরুতটা। ক্রুদ্ধস্বরে বললাম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? বাড়ি চালাকি পেয়েছিস না?
আমার কথায় লোকটার মুখের ভাবে কোনো পরিবর্তন ঘটল না। সে শান্তস্বরে বলল, আমার ঠাকুর কালে কানে ঘুমোতে এসেছিলেন, তাই আমিও এসেছিলাম। ঠাকুর? তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে কখন চলে গেছে। না বাবু, আমার ঠাকুর যেইখানে থাকেন সেইখানেই আসেন। মিথ্যে কথা। শোন, আমাকে বোকা বানাতে পারবি না। আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে। বলছি তো, আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আসেন। আমি সঙ্গে সঙ্গে কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলাম। সবিষয় দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে। আর আর ও কি, মূর্তির পেটের উপরে একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরো নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলাম না, মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলাম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লাম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম থেকে অবসর নিয়ে বিলেতে যাচ্ছিলেন, কিন্তু পথের মাঝে এক বিপদে পড়ে খুব সম্ভব তিনি প্রাণ হারিয়েছেন। স্থানীয় জঙ্গলের ভিতরে তার মোটর গাড়ি পাওয়া গিয়েছে। মোটরের উপরে, ভিতরে ও চারিপাশে রক্তের দাগ। কিন্তু মিস্টার টেলার ও তার আর্দালির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছে মিস্টার টেলার ও তার আর্দালিকে বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করেছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক বাঘেরও খোঁজ পাওয়া গিয়েছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুতটাই নিশ্চয় কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলাম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকার কুঠিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের রচনা অবলম্বনে ভূতের রাজা। গল্প পাঠ টেলার, সাঁওতালি এবং অন্যান্য চরিত্রে চান্দ্রিক দে। ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা। পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।